10 মিনিটের দায়িত্ব তো সবাই নিতে চায়, কিন্তু সারা জীবনের দায়িত্ব কয়জনাই বা নেয়। আমি নুসরাত, আমার বাড়ি সিলেট সুনামগঞ্জ। খুব ছোটবেলায় আমার মাকে হারাই। আমার মা মারা যাওয়ার 1 বছর খানেক পর আমার বাবা আবার দ্বিতীয় বিয়ে করেন। আর বাবা দ্বিতীয় বিয়ে করার পর থেকেই আমার সেই বাড়িতে জায়গা হয়নি। আমার স্থান হয়েছিল তখন আমার নানু বাড়িতে, কারণ আমার যিনি সৎ মা ছিলেন তার অত্যাচারে আমি আমার বাড়িতেই থাকতে পারতাম না। আমাকে অনেক অত্যাচার করতো। এরপর আমি আমার নানু বাড়িতে চলে যাই। আমি আমার নানু বাড়িতে থাকা অবস্থায় আমার বাবা কোনোদিনও আমার খোঁজ খবর নিত না। নানা বাড়িতেও আমার সুখের কপাল ছিল না। সারাদিন মামাদের কাজ করতাম, তারপরে আমাকে 2 বেলা 2 মুঠো খেতে দিত। বলতে গেলে সেইখানেও আমার দিন পার হচ্ছিল খুবই কষ্টে। আমার কাছে মনে হতো আমার একটা দিন যায় না আমার কাছে একটা বছর সমান। মামা বাড়িতে যে বেলা কাজ করতাম না ওই বেলা আমার মামিরা আমাকে ভাত দিত না। আমার এত কষ্ট দেখে আমার এক পাড়া প্রতিবেশী খালামণি আমাকে তার বাসায় নিয়ে আসে ঢাকায়। খালামণি আমাকে ঢাকায় নিয়ে আসার উদ্দেশ্য ছিল তার বাসায় কাজ করানোর জন্য। খালামণির সাথে মূলত চুক্তি ছিল আমি তাদের বাসায় কাজ করে দিব, এর বিনিময়ে তারা আমার ভরণ পোষণের দায়িত্ব নিবে। এইরকম একটা চুক্তি করে আমার নানুর কাছ থেকে আমার খালামণি আমাকে ঢাকায় নিয়ে আসে। আমার নানুও ভেবেছিল আমি তো বৃদ্ধ হয়ে গেছি, মেয়েটার কত কষ্ট, ও যদি একটু সুখে থাকে তাহলে আমার সুখ। এই বলে আমার নানু আমাকে ঢাকায় আসতে দেয়। খালামণির বাসায় আসার পর আমি খালামণির সমস্ত কাজ করে দিতাম। খালামণি আমাকে এক কথায় মেয়ের চোখে দেখতো। তারপর আমার ভবিষ্যতের কথা চিন্তা করে খালামণি আমাকে একটা স্কুলে ভর্তি করিয়ে দেন। এভাবেই আমার দিনগুলো যেন বেশ ভালোই কাটছিল। এখানে ভালোবাসা পাচ্ছি, 2 বেলা 2 মুঠো খেতে পাচ্ছি, তার সাথে লেখাপড়াও করতে পারছি। বলতে গেলে আমার খালামণি আমাকে মেয়ের মতো আদর করতো, কারণ তার কোনো মেয়ে ছিল না, তার শুধুমাত্র একটা ছেলে সন্তান ছিল। এভাবেই খালামণির বাসায় আমার কেটে যায় প্রায় 8-9 বছর। খুবই ছোটবেলায় খালামণির কাছে এসেছিলাম, এখন আমার বয়স চলে প্রায় 14 বছর। আর আমি যখন থেকে উপযুক্ত হয়েছি তখন থেকে আমার খালাতো ভাইয়ের আমার উপর কেমন জানি একটা কুনজর ছিল। আমাকে কেমন জানি ব্যাড টাচ করতো। আমি সব সময় ওর থেকে দূরে থাকার চেষ্টা করতাম। আর দূরে কোথায় গিয়েই বা থাকবো, তাদের বাসায় তো থাকতে হয়। আমি সব সময় ভাইয়াটাকে বলতাম আমি কিন্তু খালামণিকে সব কথা বলে দিব। তখন সে আমাকে বলতো তুমি যদি এসব কথা বলে দাও তাহলে আম্মু তোমাকে এই বাসা থেকে বের করে দিবে। আমিও ঠিক সেই ভয়টাই পাচ্ছি, কারণ আমি যদি এইসব কথা খালামণিকে বলি তাহলে তারা যদি আমাকে বাড়ি থেকে বের করে দেয়, কারণ আমি আমার খালামণির ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। সেই ছোটবেলা থেকেই তারা আমার ভরণ পোষণ দিয়ে আসছে। সব সময় চিন্তা করতাম খালামণি যদি আমাকে বাসা থেকে বের করে দেয় তাহলে আমার ঠাঁই হবে কোথায়। যার কারণে এইসব বিষয়ে ভয়ে আমি কারোর সাথে শেয়ার করতে পারতাম না, না আমার খালামণির সাথে শেয়ার করতাম আর না ওই বাসার অন্য কারোর সাথে। আর এইদিকে ভাইয়া কেউ সহ্য হতো না। একটা পর্যায়ে আমাদের দুজনের মধ্যে ফিজিক্যাল সম্পর্ক তৈরি হয়ে যায়। আর এইসব হওয়ার কারণ আমার ভাইয়া আমাকে বলেছিল আমি তোকে বিয়ে করব, আমি তোর সাথে রিলেশন করতে চাই। দেখ তুই তো ছোটবেলা থেকেই এই বাড়িতে থাকিস, এখন যদি তুই আমার বউ হিসেবে এই বাড়িতে থাকিস তাহলে তোর আরো কত সুখ হবে। এই বাড়িতে তখন তোকে আর কাজের লোকের মতো থাকতে হবে না, তুই আমার বউ হিসেবে থাকবি। ওর মুখে এইসব কথা শোনার পর আমিও একটা পর্যায়ে ওর সাথে সম্পর্কে জড়ায় যাই। ওকে তখন আমার ভালো লাগতো। এরপর থেকেই আমাদের গোপনে অনেক কিছু হতো, কারণ তারপর থেকে আমিও ওকে ভীষণ ভালোবাসতাম, কারণ আমি তাকে মন থেকে বিশ্বাস করেছিলাম। এরপর একটা সময় আমাদের মধ্যে শারীরিক ফিজিক্যালি সব ধরনের সম্পর্কই তৈরি হয়ে যায়। আমাদের দুজনের মাঝে যে এত কিছু হইতো এগুলো কেউই জানতো না, আর আমি কারোর সাথে শেয়ারও করতাম না। আর আমার খালামণি তো সারাদিন বাসায় থাকতো না। আমার খালামণি তার হাজবেন্ড দুজনই জব করতেন, আর আমরা প্রায় সময়ই বাসায় দুজন একাই থাকতাম। দিন যত যাচ্ছিল আমাদের দুজনের সম্পর্কটা যেন আরো গভীর হয়ে যাচ্ছে। একটা সময় পর আমার খালাতো ভাই আমাকে ছাড়া একদম থাকতেই পারতো না। এভাবেই কিছুদিন যাওয়ার পর একটা সময় আমিও অনুভব করতে পারি কেমন জানি মনে হয় আমি মা হতে চলেছি। যদিও সেই সময় আমি একদম কনফার্ম ছিলাম না, আমার কেমন জানি মাথা ঘুরতো, কেমন জানি বমি বমি আসতো। এই সমস্ত লক্ষণ দেখে আমি বুঝতে পারি আমি হয়তো বা মা হতে চলেছি। আমি যখন এইসব কথা আমার খালাতো ভাইয়ের সাথে শেয়ার করি সে একদম বিশ্বাস করে না। সে আমাকে বলে আমি তার সাথে মিথ্যা কথা বলছি, আর আমাকে বলে তোর পেটে বাচ্চা আসলেই বা কি, আমি কি তোকে কোনোদিন বিয়ে করব নাকি? কখনোই না, তুই আমাদের বাড়ির কাজের লোক হিসেবে এসেছিলি, তুই আমাদের বাড়ির কাজের লোক হয়েই থাকবি। তখন আমি আমার খালাতো ভাইরে বলি আমি কিন্তু খালামণিকে সব কথা বলে দিব। তখন আমার খালাতো ভাই বলে যা আম্মুকে গিয়ে বল, দেখে আম্মু তোকে কতটুকু বিশ্বাস করে। সেই দিন আমি আর লজ্জা পাইনি, আমার খালামণিকে দেখে ভয়ও পাইনি। আমি সরাসরি খালামণিকে সব কথা জানাই। যদিও খালামণি আমাকে ভালোবাসতো, কিন্তু তার ছেলের থেকে তো আর আমাকে বেশি ভালোবাসবে না। আমার খালাতো ভাই আমার খালামণিকে জানায় আমি নাকি কলেজে গিয়ে কোন ছেলের সাথে এইসব কাজ করে আসছি, আর এখন আমি তাদের কাছ থেকে বাঁচার জন্য আমার খালাতো ভাইয়ের উপর দোষ চাপিয়ে দেই। আমি কিছুতেই আমার খালামণিকে বিশ্বাস করাতে পারছিলাম না। তখন আমি বলি খালামণি আমি আর কিছুদিন আপনাদের বাসায় থাকবো, এরপর যখন আমার বাচ্চাটা হয়ে যাবে তখন আপনার ছেলের সাথে আমার বাচ্চার ডিএনএ টেস্ট করা হবে। তখন আমার খালামণি বলে নষ্ট মেয়ে, তোকে এই বাড়িতে আমি 1 সেকেন্ডও থাকতে দিব না, তুই এক্ষুনি তোর নানু বাড়িতে চলে যাবি। এই বলে আমাকে আমার নানু বাড়ি
বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর থেকে আমাদের গ্রামের গুজব ছড়ে যায়, আমাকে নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলতো। এমনকি আমার নানু, আমার মামা, আমার মামিরা সবাই আমাকে উঠতে বসতে কথা শোনাইতো। এভাবেই আমার প্রেগনেন্সির 9 মাস কেটে যায়। তারপর আমি একটা ছেলে সন্তানের জন্ম দেই। এইবার আমরা সবাই মিলে আমার বাচ্চাটার সাথে আমার খালাতো ভাইয়ের ডিএনএ টেস্ট করা হয়। তারপরে দুজনের ডিএনএ মিলে যায়। তখন আমাদের এইসব বিষয় নিয়ে গ্রামে অনেকবার দরবার সালিশ বসানো হয়, কিন্তু এইসব করে কোনো লাভ হয়নি। দিন শেষে আমি সেই একাই ঠকে যাই। কারণ আমাদের সমাজে উপর লেভেলের যাদের টাকা পয়সা আছে তারা তো গরিবদের দামই দেয় না, তারা তো গরিবদের মানুষ বলেই মনে করে না, সবসময় তাদের উপর জুলুম অত্যাচারটাই চাপিয়ে দেয়। এরপর আমার খালাতো ভাইয়ের বিরুদ্ধে কিন্তু আমরা মামলাও করেছিলাম, কিন্তু কোনো বিচার পাইনি। তারা 3-4 লক্ষ টাকা দিয়ে সবকিছু মীমাংসা করে দেয়। কিন্তু দিন শেষে সমাজের কাছে, পরিবারের কাছে, গ্রামের কাছে, সবার কাছে আমি খারাপ হয়ে গেলাম। শুধুই কি আমার ভুল ছিল নাকি অন্য কারোর ভুল ছিল? আমি কারোর ভুলের শিকার হয়েছি। ওই সকল আপুদের উদ্দেশ্য একটা কথাই বলতে চাই, তোমরা যেইখানেই কাজ করো আর যেইখানেই থাকো, মেয়েরা কিন্তু কোথাও নিরাপদ না। সব সময় নিজের সবটা দিয়ে কাউকে বিশ্বাস করা উচিত নয়। আচ্ছা যাই হোক, এই সম্পূর্ণ স্টোরিটা কিন্তু সিলেট সুনামগঞ্জ থেকে একটা আপু আমাকে পাঠিয়েছে। এর সাথে কিন্তু আমার বাস্তব জীবনের কোনো মিল নেই।